সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। T-129 বা টাই-129 হচ্ছে টার্কিশ আরমপেক্স ইন্ডাস্ট্রিজ ইতালির আগস্টা ওয়েস্টল্যান্ডের তৈরি 2 ইঞ্জিন 5 পাকা 2 সিট বিশিষ্ট একটি অ্যাডভান্স মাল্টিরোল অল ওয়েদার অ্যাটাক হেলিকপ্টার। সম্প্রতি চীনকে টক্কর বাংলাদেশের। চীনকে টক্কর দিয়ে তুর্কি নির্মিত T-129 হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবহরে। এই হেলিকপ্টারটি ইতালির আগস্টা ওয়েস্টল্যান্ডের A-129 এর উপর ভিত্তি করে বানানো হয়। হেলিকপ্টারটিকে এমনভাবে ডিজাইন করে বানানো হয়েছে যে এটি যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়া মানিয়ে নিয়ে দূর থেকে শত্রুর এলাকা পরিদর্শন করে সেখানে ধ্বংসাত্মক আক্রমণ করতে পারেন। আর তাই এটি 8-10টি হেলিকপ্টার চেয়ে একটু আলাদা। হেলিকপ্টারটি প্রতি ঘন্টায় 278 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এর ক্রুজ স্পিড 279 কিলোমিটার। খালি অবস্থায় এর ওজন 2350 এবং সর্বোচ্চ 5000 কেজি ওজন নিয়ে 561 কিলোমিটার সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম। প্রতি মিনিটে 2750 ফুট ক্লাম রেটে এটি সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় উঠতে পারেন। গান হিসাবে এতে রয়েছে একটি 3 ব্যারেল 1.20 মিলিমিটার গ্যাংলিং ক্যান, যেটি মিনিটে 50 রাউন্ড গুলি ছুটতে সক্ষম। রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে 20টি ATGM, 12টি রকেট সায়েন্স সিরিজ, 8টি হেলিফেয়ার, এন্টি এয়ারক্রাফট হিসেবে 2টি সাউথল্যান্ড ক্যারি করতে পারেন। আরও আছে 76টি আনগাইডেড রকেট। এই হেলিকপ্টারটি সর্বপ্রথম 2014 সালে তুরস্কের সেনাবাহিনীতে সার্ভিসে আসে। এর প্রতি ইউনিটের মূল্য $23 মিলিয়ন। এই পর্যন্ত সব মিলিয়ে মোট 15টি বানানো হয়েছে। বিভিন্ন তথ্যমতে মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, জর্ডান, পোল্যান্ড, আরব আমিরাত, ফিলিপাইন সহ আরো কয়েকটি দেশ এই হেলিকপ্টারটির প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। তবে তুরস্ক একথা রেখেছেন যে প্রথমত উৎপাদন কাজ শেষ হলে বাংলাদেশকে তারা প্রথম দিয়ে থাকবেন। আমাদের সেনাবাহিনীর জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো চয়েস। উল্লেখ্য, তুরস্ক এই হেলিকপ্টারটি বাংলাদেশকে অফার করেছিল এবং গত বছরেও তা বাংলাদেশের চয়েস লিস্টে ছিল, কিন্তু জামায়াত ইস্যুতে তুর্কির সাথে সম্পর্কের অবনতি হয় সরকার এটিকে প্রত্যাখ্যান করেছিল। চীনকে ইগনোর বাংলাদেশের ত্রিমাত্রিক রূপে যুদ্ধ সরঞ্জাম কিনছেন বাংলাদেশ সামরিক বাহিনী। সামরিক বাহিনীকে ত্রিমাত্রিক রূপ দিতে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনছেন বাংলাদেশ। গত সপ্তাহে চীনের 2টি ও যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে সংযোজন করা হয়েছে। এর আগে ডিসেম্বরে রাশিয়ার কম্ব্যাট টেনারিয়াক 130 বিমান ও মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার সংযোজন করা হয়েছে। 2024-25 সালের মধ্যে সেনাবাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে 300টি APC। বেশিরভাগ যুদ্ধাস্ত্র চীনের কাছ থেকে সংগ্রহ করলেও অন্য দেশ থেকেও অস্ত্র কিনছেন বাংলাদেশ। স্টকহোম গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসাব অনুযায়ী 2017 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ 60টি দেশ থেকে অস্ত্র সংগ্রহ করেছেন। এগুলো হচ্ছে চীন, ইতালি, পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য। আবার 2019-20 সালের হিসাব পর্যালোচনা করলে দেখা যায় 11টি দেশ থেকে অস্ত্র কিনেছেন বাংলাদেশ। এগুলো হলো চীন, ইতালি, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, সার্বিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পর্যালোচনা করলে দেখা যায় পাকিস্তান ও সোমালিয়া থেকে সরকার অস্ত্র সংগ্রহ বন্ধ করে দিয়ে নতুন 6টি দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে। এ বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে চীন, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সার্বিয়া সহ ইউরোপের আরো কয়েকটি দেশ উল্লেখযোগ্য। বাংলাদেশ ধারাবাহিকভাবে চীন থেকে বড় আকারে অস্ত্র সংগ্রহ করে থাকেন। এর পিছনে রাজনৈতিক সম্পর্ক, দুই বাহিনীর মধ্যে সম্পর্ক, অস্ত্রের মূল্য, পেমেন্ট শর্ত সহ বিভিন্ন বিষয় জড়িত। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশ প্রয়োজনের কথা চিন্তা করে আমরা বহুমুখী উৎস থেকে অস্ত্র সংগ্রহ করছি। আমাদের নতুন প্রয়োজনের মধ্যে রয়েছে সমুদ্র সীমার রায়ের ফলে আমরা যে পরিমাণ জায়গা পেয়েছি তার সুষ্ঠু পর্যালোচনা ও জাতিসংঘের শান্তি রক্ষার জন্য যে সরঞ্জাম আমরা ভাড়া দেই সেগুলো ক্রয় করা। সিপ্রির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ গত কয়েক বছরে 2টি যুদ্ধজাহাজ ও যন্ত্রাংশ বিষয় সুবিধার আওতায় কিনেছেন। বাংলাদেশ সার্বিয়া থেকে হালকা যান সংগ্রহ করেছেন এবং ফ্রান্স ও জার্মানি থেকে হেলিকপ্টার, যুদ্ধ বিমানের যন্ত্রাংশ ক্রয় করেছেন। আরেক কর্মকর্তা বলেন, নীতিগতভাবে বাংলাদেশ ইসরায়েল থেকে অস্ত্র সংগ্রহ করে না। এ কারণে ইউরোপের দেশগুলো থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছেন সরকার। এ প্রসঙ্গে বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত মা মিংকিং এক অনুষ্ঠানে জানান, চীন থেকে যুদ্ধজাহাজ সরবরাহ করা হচ্ছে। অন্য দেশ থেকে অস্ত্র সরবরাহের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী অস্ত্র সংগ্রহ করেন, তবে আমরা চাই সামরিক বাহিনীর সক্ষমতা আরো বাড়ুক।
আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের অস্ত্রের মান ভালো এবং দামও তুলনামূলক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ডিসেম্বরে অনুষ্ঠানে বলেন, আমাদের সরকার বিভিন্ন বাহিনীতে যুক্ত করছে F-7B-GI যুদ্ধবিমান, Mi-171AH হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, SAM-FM-19 যুদ্ধ বিমান সহ সব ধরনের বিমান ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ ওভারহোলিং এর জন্য নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার ও পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করেছে বঙ্গবন্ধু কক্সবাজার বিমান ঘাঁটি। দারুণ সুখবর, বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণগার বানাচ্ছেন চীন, উদ্বিগ্ন ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ যখন বিশ্বময়, এই কঠিন সময়ে জাপানি সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর একটি খবর নিয়ে কূটনৈতিক অঙ্গনে অন্তহীন কানাঘুষা শুরু হয়েছে। 2 দিন ধরে গণমাধ্যমে খবরটি ঘুরপাক খেলেও সেগুনবাগিচা এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। টোকিওর প্রভাবশালী সংবাদ মাধ্যম নিকেই এশিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের বিমান বিধ্বংসী মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রস্তুত করেছে চীন। কিন্তু দেশের কোথায়, কবে থেকে চীনের মিসাইল মেইনটেন্স ফ্যাসিলিটি সেটআপের উদ্যোগ, সে সম্পর্কে প্রতিবেদনে কোনো কিছুই বলা হয়নি। ঢাকা বা বেজিং কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মিসাইল রক্ষণাবেক্ষণগার প্রতিষ্ঠার কথা স্বীকার না করলেও নিকেই এশিয়ার কনস্টিটিউট রাইটার নিতানিলের লেখা এক প্রতিবেদনে এ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সত্যিকার অর্থে তুলে ধরা হয়। প্রতিবেদনের দাবি, এ নিয়ে নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন। তাদের উদ্বেগের বড় জায়গা হচ্ছে, বাংলাদেশের মতো ভারতের পুরনো মিত্রদের সঙ্গে খাতির তথা প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে চীন ওইসব দেশের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা তুলে ধরেছেন। চীনের এই তৎপরতাকে বাড়াবাড়ি হিসেবে দেখছে ভারত। নিতা লীলা লেখেন, 2011 সালে বাংলাদেশকে যে সার্ফেস টু এয়ার মিসাইল দিয়েছে তার রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা করেছেন যাকে হাব হিসেবে ব্যবহার করা হয়। আর এতেই নয়াদিল্লিতে অ্যালার্ম বেল বা বিপদ ঘণ্টা বাজতে শুরু হয়। রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 2 দেশের মধ্যকার চুক্তি নিয়ে বেইজিং এবং ঢাকা কেউই মুখ খুলেননি। অর্থাৎ এ বিষয়ে আজ অব্দি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ঢাকার এক সিনিয়র কূটনীতিক নিকেই এশিয়াকে এটা নিশ্চিত করেছে যে এ নিয়ে 2 দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। অবশ্য এ সংক্রান্ত একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিক। উল্লেখ্য, বিশেষভাবে ডিজাইন করা এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সার্ফেস টু এয়ার মিসাইল বা গ্রাউন্ড টু এয়ার মিসাইল GAM বা সার্ফেস টু এয়ার গাইডেড উইপন্স সাগম নামে পরিচিত। এই মিসাইলকে আধুনিক যুগের বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। রিপোর্ট বলেছে, বাংলাদেশকে প্রদেয় সুবিধায় চীন কোম্পানির ভ্যানগার্ড অংশীদার। এটি চীনের মিলিটারি রিলেটেড বিনিয়োগ এবং সরবরাহের অংশ। এর মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, নৌবন্দুক, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলে, 2016 থেকে 20 সালের মধ্যে চীনের সামরিক রপ্তানির 17 ভাগে গেছে বাংলাদেশে, যার মধ্য দিয়ে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র গ্রাহকে পরিণত হয়েছে। অবশ্য বরাবরের মতো পাকিস্তান চীনের প্রধানতম অস্ত্র রপ্তানির গন্তব্য হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও বাংলাদেশ নিজেকে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করেন, তবে তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন, তাদের অর্থাৎ চীন চেকবুক ডিপ্লোমেসি এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে ভারতকে অবশ্যই সতর্কতার সঙ্গে পথে চলতে হবে। এ বিষয়ে দিল্লির প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল বলেন, চীনের অগ্রাসন এবং ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দক্ষিণ এশিয়াকে শক্তি প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত করেছে। এ অবস্থায় চীনকে ভারতের কৌশলগত আঙ্গিনা থেকে দূরে রাখতে ভারতকে অবশ্যই ত্রিমুখী কৌশলে লড়তে হবে। কৌশল 3টি হচ্ছে, উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অভ্যন্তরীণ নীতিগুলোতে সম্মুখ রাখা। দ্বিতীয় হচ্ছে, সব প্রতিবেশীদের সঙ্গে স্বয়ংক্রিয়তা এবং সদ্ব্যবহার রাখতে হবে। তৃতীয় হচ্ছে, প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। তবে এ বিষয়ে নয়াদিল্লির জওহরলাল ইউনিভার্সিটির চাইনিজ স্টাডিজের প্রফেসর ডক্টর শ্রীকান্ত গোপালদিন বলেন, বেজিং এর বিরুদ্ধে অবশ্য পাল্টা ব্যবস্থা জোরদার করতে হবে দিল্লিকে। এশীয় অন্যান্য দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। তিনি বলেন, আমরা ভারতের ডেভেলপ করা ক্ষেপণাস্ত্র যেভাবে ফিলিপাইনে পেয়েছি, একইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো অন্যান্য চীন বিরোধী দেশগুলোতে তা পাঠাতে পারি। এছাড়া ঢাকার সঙ্গে আমরা এমন এক সমীকরণ পুনঃস্থাপন করতে পারি যাতে চীনের নাম উল্লেখ না করে এ সংক্রান্ত যত বিবৃতি দেওয়া হবে, যেখানে জোর দিয়ে বলা হবে দিল্লি বা ঢাকা কেউ একই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে না, এমন কোনো কিছুই আমরা সম্পৃক্ত হব না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।